নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। প্যাংগং নিয়ে নতুন রণকৌশল চীনের, দিল্লিকে সতর্ক করল গোয়েন্দারা। বাংলাদেশে অব্যাহত হিন্দু নির্যাতন, এবার অভিযোগ শিক্ষকের দিকে। আমেরিকায় বন্দুকবাজের গুলিতে নিহত 4 শিখ, সাহায্যের হাত বাড়িয়েছে দিল্লি। সংঘাত বাড়ছে আমেরিকা রাশিয়ার, বাইডেনের আধিকারিকদের উপর চাপ বাড়ালো মস্কো। লাগাম ছাড়া চীন, উদ্ধার হলো 1,70,000 নকল N95 মাস্ক। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গুগলের বিরুদ্ধে, 275 কোটি টাকা জরিমানা করল তুরস্ক। তৈরি হবে আরো জৈব গবেষণাগার, বেপরোয়া চীন। চলে আসি বিস্তারিত খবরে। প্যাংগং নিয়ে নতুন রণকৌশল চীনের, দিল্লিকে সতর্ক করল গোয়েন্দারা। তিব্বতীদের নিয়ে নতুন বাহিনী গড়ছে চীন। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, এ কাজে অনেকটা এগিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সীমান্ত লাগোয়া তিব্বতের গ্রামে ঘুরে ঘুরে গত বেশ কিছুদিন ধরেই তারা চালাচ্ছে উপযুক্ত সেনাকর্মী বেছে নেওয়ার কাজ। বিষয়টি সামনে এসেছে 3টি আলাদা আলাদা গোয়েন্দা সংস্থার রিপোর্টে। 3টি রিপোর্টেই প্রকাশিত একই তথ্য হাতে পেয়ে কিছুটা সতর্ক হয়েছে নয়াদিল্লি। তারা জানিয়েছে বিষয়টির উপর নজর রাখছে তারা। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানো নিয়ে দিন কয়েক আগেই বৈঠক বসেছিল ভারতীয় এবং চীনা সেনার প্রতিনিধি দল। তবে এ বিষয়ে ভারত চীনের শেষ বৈঠকটি তেমন ফলপ্রসূ হয়নি। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে একমত হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অন্য এলাকাগুলি থেকে সেনা নিষ্ক্রিয় করার ব্যাপারে কথা এগোয়নি দুপক্ষের সেনা প্রতিনিধিদের। সেই বৈঠকের 1 সপ্তাহ পার না হতেই তিব্বতীদের নিয়ে চীন সেনার নতুন বাহিনী তৈরির খবরে কিছুটা চিন্তায় কেন্দ্র। যে চিন্তা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে তা হলো, প্যাংগংয়ে কি ফের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন? না হলে বেছে বেছে অতিরিক্ত উচ্চতা আর তীব্র ঠান্ডা সহ্য করতে পারা তিব্বতীদের নিয়েই বিশেষ বাহিনী কেন গড়বে তারা? নয়াদিল্লির প্রতিরক্ষা দফতরের এক কর্তার কথায় ব্যাপারটায় একটা সরাসরি যোগসূত্র স্পষ্ট। আগেই আমাদের কাছে রিপোর্ট ছিল, তিব্বতে অতিরিক্ত উচ্চতায় সেনা মোতায়েনের সমস্যার মুখে পড়তে হয়েছিল চীনা সেনাকে। বহু চীনা সেনা অক্সিজেনের অভাববোধে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এরই মধ্যে চীনের নতুন বাহিনী সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় এবং ভারতে বসবাসকারী তিব্বতীদের প্রতি বিশেষ বার্তাবহ। ভারতে বসবাসকারী তিব্বতী জওয়ানদের নিয়ে স্পেশাল ফ্রন্টিয়ার বাহিনী বা SFF দীর্ঘদিন ধরেই মোতায়েন রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। প্যাংগংয়ে ভারত চীন সেনা সংঘর্ষের সময়ে এই বাহিনীর কাছে সুবিধা করতে পারেনি চীনা সেনারা। অতিরিক্ত উচ্চতা আর তীব্র ঠান্ডায় চীনা সেনারা অসুস্থ হয়ে পড়েছিল বলেও খবর ছিল, যার জেরে কিছুটা বাধ্য হয়েই প্যাংগং থেকে চীনা সেনা সরাতে বাধ্য হয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ভারত নিবাসী তিব্বত বিশেষজ্ঞ ক্লড আরপি বলেছিলেন, ভারতীয়দের মতো চীনা সেনারা অতিরিক্ত উচ্চতায় যুদ্ধ করতে অভ্যস্ত নয়। তাই প্যাংগং লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত উচ্চতা আর অক্সিজেনের অভাব PLA-র কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। গোয়েন্দা তথ্য বলছে, এর আগে PLA কখনো কোনো বিশেষ জাতিকে নিয়ে কোনো আলাদা বাহিনী তৈরি করেনি। তবে কি এই নতুন বাহিনীর অবতারণা ভারতের তিব্বতী সেনার পাল্টা হিসেবেই? সেক্ষেত্রে প্যাংগং লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের ফের আক্রমণের পরিকল্পনার সম্ভাবনাও তাই উড়িয়ে দিতে পারছে না গোয়েন্দারা। বাংলাদেশে অব্যাহত হিন্দু নির্যাতন, এবার অভিযোগ শিক্ষকের দিকে। হিন্দু ছাত্রীকে অপহরণের পর হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হলেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের নূরনগরে। ঘটনায় আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। উদ্ধার করা হয়েছে ছাত্রীকে। ছাত্রীর বাবা জানিয়েছেন, 2019 সালে আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হন ছাত্রী। এরপর স্থানীয় রাজবাড়ী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন। সেই থেকে মেয়েকে উত্ত্যক্ত করতেন প্রধান শিক্ষক শামীম আহমেদ। গত 2রা এপ্রিল মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। তারপর তার আর কোনো খোঁজ মেলেনি। এরপর শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি জানিয়েছেন, সম্প্রতি জানতে পারেন খুলনা আদালতে তার মেয়েকে ওই প্রধান শিক্ষক ধর্মান্তরিত করে আইনিভাবে বিয়ে করেছেন। এরপর ফের পুলিশের দ্বারস্থ হন তিনি।
মেয়েকে ধর্মান্তরিত করার অভিযোগ আনেন শামীম আহমেদের বিরুদ্ধে। এরপর শামীম ও তরুণীর খোঁজ শুরু করে পুলিশ। শেষে খুলনার ডুমুরিয়া থানা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ শামীমকে গ্রেফতার করে। সেখান থেকেই তরুণীকেও উদ্ধার করে তারা। আমেরিকায় বন্দুকবাজের গুলিতে নিহত 4 শিখ, সাহায্যের হাত বাড়িয়েছে দিল্লি। আমেরিকার ইন্ডিয়ানা পুলিশে বন্দুকবাজের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন 4 জন ভারতীয় বংশোদ্ভূত শিখ। ইন্ডিয়ানায় ফেডেক্স ফ্যাসিলিটিতে গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের। শুক্রবার ভোরে এলোপাথারি গুলি চালিয়ে 8 জনকে খুন করার পর নিজে আত্মঘাতী হয় বছর 19-এর ব্র্যান্ডন স্কট হোল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গোটা ঘটনার উপর নজর রাখছে ভারতীয় দূতাবাস। শুক্রবার ইন্ডিয়ানা পুলিশের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কুরিয়ার সার্ভিস সংস্থা ফেডেক্সের কার্যালয়ে গুলি চলে। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলি চালায় 19 বছরের ব্র্যান্ডন হোল নামে এক তরুণ। হামলার পরই আত্মঘাতী হয় ওই বন্দুকবাজ। তবে কী কারণে হঠাৎ ওই ব্যক্তি গুলি চালিয়ে এতজনকে মেরে ফেললেন তা স্পষ্ট করে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ফেডেক্সের কর্মীদের মধ্যে প্রায় 90% ভারতীয় বংশোদ্ভূত। ফলে এই হামলার নেপথ্যে বর্ণবিদ্বেষ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ। মৃত 4 শিখ হলেন অমরজিৎ জোহাল, জসবিন্দর কৌর, অমরজিৎ স্কোন, জসবিন্দর সিং। ঘটনায় আহত হয়েছেন হরপ্রীত গিল। তিনিই প্রথম বুঝতে পেরেছিলেন যে গুলিবর্ষণ চলছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গোটা ঘটনার উপর নজর রাখছে ভারতীয় দূতাবাস। এই ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে বিদেশমন্ত্রী বলেন, শিকাগোয় আমাদের কনসুলেট জেনারেল সেখানকার মেয়র তথা স্থানীয় প্রশাসনের সঙ্গে গোটা ঘটনার উপর নজর রাখছেন। এর আগে গত মাসের শেষের দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি অফিস বিল্ডিংয়ে গুলি চলে। সেখানে বন্দুকবাজের হামলায় এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়। তার আগে 22শে মার্চ কলোরাডোর এক দোকানে গুলি চলে, মৃত্যু হয় 10 জনের। আরও সপ্তাহখানেক আগে জর্জিয়ার আটলান্টায় এক ব্যক্তি 8 জনকে গুলি করে মারে। সংঘাত বাড়ছে আমেরিকা রাশিয়ার, বাইডেনের আধিকারিকদের উপর চাপ বাড়ালো মস্কো। ক্রমে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা ও রাশিয়া। বর্তমানে দুই মহাশক্তির মধ্যে চলছে বেনজির কূটনৈতিক লড়াই। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা দিয়ে এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দেশে প্রবেশ করায় নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। শুক্রবার রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, জো বাইডেনের প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকদের রাশিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই তালিকায় রয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড, প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা সুসান রাইস ও এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের রাশিয়া সফরে নিষেধাজ্ঞা জারি করেছিল মস্কো। দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানুতোর যে তুঙ্গে পৌঁছেছে সে কথা স্পষ্ট করে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, নিষেধাজ্ঞায় থাকা মার্কিন আধিকারিকরা রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণত এহেন তালিকা গোপন রাখা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রকাশ্যে এহেন পদক্ষেপ করতে বাধ্য হয়েছে তারা। উল্লেখ্য, মার্কিন মসনদে পালাবদলের পর আরও তিক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। ফের তুঙ্গে পৌঁছেছে দুই মহাশক্তির ঠান্ডা লড়াই। এবার আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নাক গলানো ও সেই দেশে সাইবার হামলা সহ একাধিক শত্রুতাপূর্ণ কার্যকলাপ চালানোর অভিযোগে সদ্য রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল চওড়া করে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা চাপানোর পাশাপাশি 10 রুশ কূটনীতিবিদকেও আমেরিকা থেকে বহিষ্কার করল বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস সূত্রে খবর, আমেরিকার ব্যাংকগুলিকে রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে 10 জন রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। এছাড়া গত বছর হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে আরও 32 জন রাশিয়ার নাগরিকের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। লাগাম ছাড়া চীন, উদ্ধার হলো 1,70,000 নকল N95 মাস্ক। 1,000 নয় কিংবা 10,000 নয়, একেবারে $3.5 লাখ এক চালান থেকে 1,70,000 নকল N95 মাস্ক উদ্ধার করল মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্তরক্ষী কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে হিউস্টন সমুদ্র বন্দরে। জানা গিয়েছে এগুলি তৈরি হয়েছে চীনে।
কাস্টমস এবং সীমান্ত রক্ষীদের এক বিবৃতিতে বলা হয়েছে, যখন চালানটি হিউস্টন সমুদ্রবন্দরে পৌঁছেছিল, সিবিপি কর্মকর্তারা একটি পরীক্ষা করে দেখেন এবং বাক্সগুলিতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ লোগো ছিল। সিবিপি অফিসাররা যখন ট্রেডমার্কধারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তাদের বলা হয় এই চালানের লাইসেন্স নেই। এর আগে গত বছর বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 সংক্রমণ ছড়ানোর শুরুর দিকে ইতালিতে ভাইরাসটির প্রভাব ভয়াবহ আকার ধারণ করে। তখন বিপর্যয় মোকাবিলায় এগিয়ে আসে চীন। মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, পিপিই সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়। ইতালিতে পাঠানো এসব চিকিৎসা সরঞ্জামের মধ্যে প্রায় 250 মিলিয়ন মাস্ক ছিল, কিন্তু পরে দেখা যায় এসবের প্রায় অর্ধেক নকল এবং ত্রুটিযুক্ত। তাই 2020 সালের জুলাইয়ের পর কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই চীন থেকে মাস্ক আমদানি বন্ধ করে দেয় দেশটির সরকার। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গুগলের বিরুদ্ধে, 275 কোটি টাকা জরিমানা করল তুরস্ক। বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে প্রায় 275 কোটি টাকা জরিমানা করল তুরস্ক। কোনো মার্কিন প্রযুক্তি সংস্থাকে এত বড় অঙ্কের জরিমানা এই প্রথম কোনো দেশ করল। জানা গেছে, সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহারের দায়ে বুধবার প্রতিষ্ঠানটিকে $36.6 মিলিয়ন জরিমানা করে দেশটির কম্পিটিশন বোর্ড, যা ভারতীয় মুদ্রায় 272 কোটি টাকারও বেশি। টার্কিশ কম্পিটিশন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুগল বাড়তি সুবিধা দেওয়ার ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন পরিষেবায় এমন অসমতা তৈরির দায়ে গুগলকে এ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি গুগলকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বিপাকে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে এটি নিশ্চিত করতে হবে। এছাড়া 5 বছর ধরে কর্তৃপক্ষের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। এক বিবৃতিতে তুর্কি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত মূল্যায়নের কথা জানিয়েছে গুগল। বিষয়টি নিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় আঙ্কারার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে গুগল তুরস্কের সঙ্গে বিরোধে যাচ্ছে না। তৈরি হবে আরও জৈব গবেষণাগার, বেপরোয়া চীন। বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ দায়ী করেছে চীনকে। অভিযোগ উঠেছে, চীনের উহানের একটি জৈব গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই ঘটনা নিয়ে তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার মধ্যেই আরও জৈব গবেষণাগার তৈরির প্রস্তুতি শুরু করে দিল চীন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী শিয়াং লিবিন জানিয়েছেন, দেশের জৈব নিরাপত্তা আইনে পরিবর্তন আনা হয়েছে। এই নতুন আইনের আওতায় আরও বেশি জৈব গবেষণাগার তৈরির কাজ শুরু হয়েছে। সংবাদ সংস্থাকে শিয়াং জানিয়েছেন, এই মুহূর্তে 3টি বায়োসেফটি লেভেল 4 ও 88 বায়োসেফটি লেভেল 3 গবেষণাগার তৈরি করা হয়েছে। এই গবেষণাগারে বিভিন্ন ধরনের জৈব উপাদান নিয়ে গবেষণা হবে। এর মধ্যেই উহানে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে, এখানকার কোনো গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই এবার নতুন পদক্ষেপ শুরু করলো তারা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।